নমস্কার বন্ধুরা, আমি অনুষা আর আপনারা শুনছেন হন্টেড সিরিজ। আজ আমরা নিয়ে এসেছি আরেকটি রোমাঞ্চকর ভূতের গল্প, যার নাম বিশ্বাসঘাত। গল্প লেখায় আমি অনুষা, গল্প পাঠে মৌসুমী। শুরু হচ্ছে গল্প বিশ্বাসঘাত দ্বিতীয় পর্ব। শুভ্র যখন আমায় ওর অফিসের বাইরে ধরে ফেলেছিল, আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম কি বলবো। তুমি তখন কোথায় আর কিভাবে পালালে? কে বলেছে আমি পালিয়েছিলাম? আমি তো ওখানেই ছিলাম। না, ওখানে ছিলে? আরে, জানলার পর্দার আড়ালে লুকিয়েছিলাম। আচ্ছা, বুঝলাম। শুভ্র তোমার হাতটা খুব শক্ত করে ধরেছিল, তাই না? ওর যা রূপ আজ দেখলাম, তাতে ওর থেকে এর চেয়ে বেশি আর কিছু আশা করা যায় না। ওই হাত ভবিষ্যতে আর কোনো কাজেই আসবে না, দেখে নিও। মানে, তুমি কি কিছু? আমি কেন? কর্ম খারাপ করলে সবাইকেই ফল ভোগ করতে হয়। তা ঠিক, বিশেষ করে শুভ্রর মতো মানুষরূপী জানোয়ারদেরকে। হ্যাঁ অনা, আর এই কারণেই তুমি কাল ওর অফিসের ঘরে যাবে। তুমি যাবে না? না, আমি ওই ঘরে যেতে পারবো না। কেন? ওই ঘরে এমন কি আছে? বেশি প্রশ্ন করো না ওনা, যেটা বলছি সেটা শোনো। ঠিক সময় সব জেনে যাবে। কিন্তু একটা সমস্যা যে রয়েই গেল। কি? চাবি? ওই ঘরের চাবি না পেলে যাবো কি করে? সে বিষয়ে বেশি চিন্তা ভাবনার কোনো দরকার নেই অনা, আমার কাছে ওই ঘরের ডুপ্লিকেট চাবি আছে বলে পকেট থেকে একটা ছোট্ট কৌটো বের করলো অনিক। এটাই কি আছে? চাবি? হ্যাঁ, এটাই সেই ঘরের চাবি। আচ্ছা, কিন্তু এই বাক্সটা তো মাটি লেগে আছে কেন? আর চাবিটা তো কেমন যেন মরচে ধরে গেছে। হ্যাঁ, আসলে লুকিয়ে রেখেছিলাম তাই। ওসব ছাড়ো, এখন এই চাবিটা নিজের শাড়ির আঁচলে বেঁধে রেখো, যাতে হারিয়ে না যায়। সব সময় যাতে চোখের সামনে থাকে। হঠাৎ ঘরের বাইরে থেকে পায়ের শব্দ পাওয়া গেলে অনামিকা বলে, শুভ্র, মনে হয় কেউ এদিকে আসছে। তুমি এখন যাও তাড়াতাড়ি। তুমি না গেলে যে আমি দরজা খুলতে পারবো না, আর দরজা খুলতে দেরি হলে সন্দেহ বাড়বে। যাও তাড়াতাড়ি। হ্যাঁ, আমি যাচ্ছি, তুমি দরজাটা গিয়ে খোলো। দরজাটা খুলে অনামিকা দেখলো সামনে রিভু দাঁড়িয়ে, হাতে খাবারের থালা। বৌদি, ভিতরে আসতে পারি? হ্যাঁ, আসুন। আসলে এই খাবারটা দেবার জন্যই আসা। কোথায় রাখবো? কোথায় রাখবো এটা? ইতস্তত হয়ে বলল রিভু। এই টেবিলে রেখে দাও। টেবিলে খাবারটা রেখে দিয়ে কিছুক্ষণ রিভু দাঁড়িয়ে থাকলে অনা বলল, তুমি কি কিছু বলবে? হ্যাঁ, মানে কথাটা যে কি করে বলবো সেটা বুঝতে পারছি না। আপনি নিঃসংকোচে বলতে পারেন আমায়। দেখুন, আমার কাছে বেশি সময় নেই। শুভ্র যে একজন ভালো মানুষ নয় সেটা আজ হয়তো বুঝতে পেরেছেন। তাই এমন কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে যাবেন না যাতে নিজের জীবন সংশয় হতে পারে। এ বাড়ির প্রতিটা ইট রহস্যে মোড়া, বিশেষ করে নিচের ওই অফিস ঘরটা। আপনি যথেষ্ট বুদ্ধিমতী, আশা করি আপনার জন্য এই ইশারাই যথেষ্ট। চলি। রিভু চলে যাওয়ার পর দরজাটা বন্ধ করে দেয় অনা। টেবিলে রাখা খাবারটা খেয়ে নেয় ও। খুব খিদে পেয়েছিল বেচারির। খাবার পর কিছুক্ষণ বিছানায় বসে রিভুর বলা সমস্ত কথাগুলো ভালো করে ভাবার চেষ্টা করলো অনামিকা। রিভুর বলা কথাগুলোতে এটা স্পষ্ট যে শুভ্র এবং ওই অফিসের ঘরের সম্বন্ধে সবকিছু জানে ও। তাহলে কি ও সবকিছুর সাথে যুক্ত?
না না, আর কাউকে বিশ্বাস করা চলবে না। কাল রাতে ওই অফিসে আমায় যে করেই হোক যেতে হবে। তার আগে পর্যন্ত এই চাবিটাকে লুকিয়ে রাখতে হবে বলে চাবিটা তোষকের তলায় রেখে দিয়ে শুয়ে পড়ল। মাঝরাতে কান্নার শব্দে ঘুম ভেঙে গেল অনার। কি যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ঘর থেকে বেরিয়ে অনা দেখে নিচের সিঁড়িতে বসে কে যেন অনবরত কেঁদে যাচ্ছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, পাশে কে একজন সান্ত্বনা দিয়ে যাচ্ছে। দূর থেকে স্পষ্ট না হলেও দুজনকে কেমন যেন চেনা চেনা লাগছে অনার। ওরা অনি আর রিভু নয় তো? না না, এটা কি করে সম্ভব? তাও এত রাতে, মনে মনে বলল অনা। বেশি কিছু না ভেবে তাড়াতাড়ি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে ঘুমানোর চেষ্টা করলো অনা। না, কিছুতেই ঘুম আসছে না। মনে হচ্ছে যেন কোনো ছায়া ওকে ঘিরে রয়েছে। এরকমটা ওর বিয়ের দিন থেকেই মনে হচ্ছে, কিন্তু আজ যেন একটু বেশি। এমনকি ঘুমের ক্ষেত্রে সমস্যা রয়েছে অনার, তাই ঘুমের ওষুধ সঙ্গে নিয়ে রাখে। 2টো পিল খেয়ে শোবার চেষ্টা করলো অনা। অবশেষে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেল অনার। মাথাটা বেশ ধরে আছে ওর। কোনো রকমে তাড়াতাড়ি স্নান সেরে রেডি হয়ে নিচে নেমে আসে অনা। বাড়ির বউ ঘুম থেকে উঠতে দেরি করায় ইতিমধ্যেই মীরা দেবী বাড়ি মাথায় করে দিয়েছেন। তা এখন সময় হলো ঘুম থেকে ওঠার, তা আরেকটু ঘুমাতে পারতে। ঘরে কি হচ্ছে তার দিকে বিন্দু মাত্র খেয়াল নেই। ঘর সংসার করার কোনো ইচ্ছা আদৌ আছে নাকি? অন্তত স্বামীর একটু সেবা যত্ন করে পুণ্য অর্জন করার চেষ্টা করো। মীরা দেবীর এমন আচরণে বেশ অবাক হয়ে অনা জিজ্ঞাসা করলো, আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, মানছি আমার উঠতে একটু দেরি হয়েছে, তা বলে এরম ভাবে বলার কোনো কারণ নেই। আর গতকাল যখন আপনার ছেলে আমায় ঘরে বন্ধ করে দিল, তখন তো আপনি কিছু বললেন না। বাবা, যত বড় মুখ না তত বড় কথা। এই মেয়ে ভদ্রভাবে কথা বলতে শেখো, এত ঔদ্ধত্য ভালো না। সকাল থেকে আমার বাবুর ডান হাতটা আচমকা বেঁকে যাচ্ছে, যন্ত্রণায় ছটপট করছে। ডাক্তার সাহেব এসে দেখে গেলেন সবে। আমি বাবুর নামে পুজো দিতে যাচ্ছি, সাথে দিদিও যাবেন। এমনি তো আজ আমাবস্যার পুজো আছে, তাই আসতে দেরি হবে। মালা রান্না চাপিয়েছে, দয়া করে বাড়ির খেয়ালটা অন্তত রেখো। শুভ্রর খেয়াল রাখার জন্য রিভু রয়েছে, তোমাকে ওখানে যাবার কোনো দরকার নেই, বুঝেছ? বলে সেখান থেকে চলে গেলেন মীরা দেবী। কিছুক্ষণ পর মীরা দেবী অনার পিসি শাশুড়ির সাথে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন। এদিকে রান্নার মেয়ের মালা কাজ শেষ করে চলে গেছে। বাড়িতে এখন অনা, শুভ্র আর রিভু। অনা নিজের ঘরে বসে জানলার দিকে তাকিয়ে কি যেন একটা ভাবছিল, তখনই ঠক ঠক করে দরজায় টোকা মারল রিভু। আসতে পারি? আপনি আসুন, ভিতরে আসুন। জানি আমায় দেখে বেশ অবাক হয়েছেন। অবাক হওয়াটা কি অস্বাভাবিক? না, একদমই নয়। অবাক হওয়াটা একদমই অস্বাভাবিক নয়, তবে গুরুতর জিনিসের সঠিক খেয়াল না রাখাটা সত্যি অবাক হওয়ার মতো। বলে পকেট থেকে একটা চাবি বের করে রিভু বলল, এটা রান্নাঘরের দরজার সামনে পড়ে গিয়েছিল, নিন, ভালো করে সামলে রাখুন। আরে, এটা তো ওই চাবি, এটা ওখানে কি করে গেল? অবাক হয়ে জিজ্ঞাসা করলো অনা। কি করে আবার? এই বাড়িতে একটু অন্যমনস্ক হলেই পৃথিবী থেকে বিদায় নিতে হয়। এটা তো শুধুমাত্র একটা চাবি, বলল রিভু। ঠোঁটে এক হালকা হাসির রেখা ফুটে উঠেছে। অনা তাড়াতাড়ি চাবিটা রিভুর হাত থেকে নিয়ে নিল। অনার এরকম আচরণ দেখে বিশ্রীভাবে হেসে উঠল রিভু। আপনি এরম ভাবে হাসছেন কেন? আমি কি এখানে আপনার সাথে কোনো ঠাট্টা তামাশা করছি? বিরক্তি সুরে প্রশ্ন করল অনা। আসলে আপনার কাজকর্ম এমনই যে কারোর পক্ষেই না হেসে থাকা সম্ভব নয়। আপনি বড্ড বোকা, ভুলভাল লোককে সন্দেহ করে বসেন। মানে, আমি আবার কাকে সন্দেহ করলাম? আমাকে। বিশেষ করে কি? থেমে গেলেন কেন বলুন? চুপ 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 করুন, এখন আসছি, চাবিটা সামলে রাখবেন, বলে চলে গেল রিভু।
আচ্ছা লোক তো, অর্ধেক কথা বলতে না বলতেই চলে গেল। আচ্ছা, কেউ কি এসেছিল বাইরে? একবার বাইরে গিয়ে দেখি তো বলে ঘরের বাইরে গিয়ে দেখে মীনাক্ষী সিঁড়ির ধারে দাঁড়িয়ে আছে, ওর সামনে রিভু। দুজন আস্তে আস্তে কথা বলায় অনামিকা চাইলেও কিছু শুনতে পাচ্ছে না। অবশেষে ঘরে চলে গেল অনা। কিছুক্ষণ পর আবার দরজায় কড়া নাড়ার শব্দ। রিভু নয়, এখন শুভ্র এসেছে, ডান হাতে প্লাস্টার করা। আসতে পারি? আপনারই তো ঘর, আমার অনুমতি নেবার কোনো দরকার নেই। আমি জানি তনা, তুমি আমার উপর রাগ করেছো, আর এটা খুব স্বাভাবিক। আমার ওই রকম আচরণ করা একদমই উচিত হয়নি। আর দেখো, তারই ফলস্বরূপ আমার এই ডান হাতটাও। আই এম সরি অনা, প্লিজ আমায় ক্ষমা করে দাও। দিয়েছি, এবার আসতে পারো। আমি একটু একা থাকতে চাই। আমি জানি অনা, তুমি মন থেকে আমায় ক্ষমা করনি, কিন্তু সত্যি বলতে কি, কখনো কখনো মানুষ যেটা মুখে বলে সেটা তার মুখের কথা হয় না। বাস্তবে যেটা ঘটে সেটা হয় না, আর যেটা দেখা যায় না সেটাই হয়। শুধু এইটুকু বলার ছিল না যে সব সময় আবেগ দিয়ে সত্যতা যাচাই করা যায় না, কারণ সব সত্যিই হয় না। আর কিছু কিছু গল্প মিথ্যে হলেও সত্যি বলে মনে হয়। যাই হোক না কেন, যদি কোনোদিনও এরকম পরিস্থিতি আসে যা তোমার আবেগকে অনিয়ন্ত্রিত করে, তখন একবার সত্যিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তার সত্যতা যাচাই করে নিও। জেনে রেখো, অর্ধেক সত্যি হাজার মিথ্যের সমান। চলি বলে ঘর থেকে বেরিয়ে গেল শুভ্র। শুভ্রর কথা শুনে ওনার মাথা যেন কাজ করা বন্ধ করে দিল। এটা কি নিছকে শুভর কোনো ষড়যন্ত্র, নাকি সত্যি সত্যি এসবের মধ্যে শুভর কোনো ভূমিকা নেই? তাহলে অনি কেন ওভাবে বলল? মনে মনে ভাবলো অনা। শুভর বলা কথাগুলো অনামিকার মাথায় তাল গোল পাকিয়ে দিল। শুভ্রর বলা কথাগুলো মাথায় ঘুরঘুর করছিল। এমন সময় অনার ফোনটি বেজে ওঠে। অপরিচিত নম্বর। সাধারণত এরকম ফোন তুলতে পছন্দ করে না অনা। 2 থেকে 3 বার কেটে দেওয়ার পর প্রায় বাধ্য হয়ে ফোনটা তুলল অনা। হ্যালো, কে বলছেন? প্রত্যুরে ওপাশ থেকে এক মহিলা কণ্ঠ এলো। হ্যালো অনা, চিনতে পারছিস আমায়? আওয়াজটার সাথে অনেক পরিচিত মনে হলেও পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য চাইলেও মনে করতে পারলো না অনা। তাই সামান্য বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো, দেখুন, আমি ঠিক বুঝতে পারলাম না আপনাকে, দয়া করে আপনি নিজের পরিচয়টা নিজেই দিন। আমি পৃথা বলছি, পৃথা রায়। আরে পৃথা, তুই? তাও এতদিন পর? কোথায় চলে গিয়েছিলি তুই? খুব দরকারি কথা বলার আছে তোকে, ফোনে বলা যাবে না। আজকে দুপুর 3টে নাগাদ দেখা করতে পারবি? আমার হাতে যে বেশি সময় নেই। আচ্ছা ঠিক আছে, বল কোথায় দেখা করবি? আগে যেখানে আড্ডা দিতাম আমরা, 10 নম্বর হরিচন্দন রায় স্ট্রিট, ভিক্টোরিয়া হোটেল, টেবিল নম্বর 223। আচ্ছা চলে যাব, রাখলাম তবে। এই পৃথা রায় অনামিকার ছোটবেলার বন্ধু। মীনাক্ষী, অনামিকা এবং পৃথা ছোট থেকেই একই স্কুল ও কলেজে পড়তো। কলেজ থেকে ফেরার পথে প্রায়ই ভিক্টোরিয়া হোটেলে যেত ওরা। এই হোটেলটি পৃথার দাদুর তৈরি। টেবিল নম্বর 223 বসেই ওরা আড্ডা মারত। ওদের দলে আরো 3 জন ছিল, রুকমা, অর্ক ও বিক্রম। কলেজ শেষ হওয়ার পর ওদের মধ্যে যোগাযোগ ছিল, কিন্তু ঠিক আগের মতো না। কাজের ব্যস্ততা ওদেরকে বিচ্ছিন্নতার ঘেরাটোপে কখন যে বন্দি করে দিয়েছিল তা তারা বুঝেই উঠতে পারেনি। পৃথার কথা মতো দুপুরে যাবার জন্য খেয়ে রেডি হয়ে বেরিয়ে গেল অনা। এদিকে নিচে যে যার ঘরে ঘুমোচ্ছে, তাই যাবার জন্য বেশি কাঠ খড় পোড়াতে হলো না ওনাকে। ঘন্টাখানেকের রাস্তা। ঘড়িতে তখন 3:15। অনা পৌঁছে গেল সেই ভিক্টোরিয়া হোটেলে। 223 নম্বর টেবিলে অনা গিয়ে দেখে পৃথা বসে আছে। সেই চিরাচরিত অভ্যাস, আগের মতো ঠিক 15 মিনিট দেরি।
সরি রে, আসলে আর ভালো লাগছে না রে পৃথা। জানি রে, আমার কাছে আর কিছুই গোপন নয়। জানিস? তুই কি করে জানলি? তোর সাথে তো কয়েক বছর হয়ে গেল কথা হয়নি। তাহলে? হালকা হেসে উঠল পৃথা। আমার কাজটাই এমন, না কোনো কিছুই গোপন থাকে না আমাদের কাছে। মানে কি কাজ করিস তুই? আমি সরকারি গোয়েন্দা সংস্থার এক উচ্চপদস্থ কর্মী। বিক্রমকে মনে আছে? হ্যাঁ, কেন মনে থাকবে না? আমরা একই দলের সদস্য। উমা, কি বলছিস তুই? হ্যাঁ রে, আর অর্ক একজন বিজনেসম্যান। হ্যাঁ, সেটা জানি। রুকমার সাথে কয়েক মাস আগে কথা হয়েছিল, ওর সাথেই তো বিয়ে হয়েছে অর্কর। তুই তো জানিস আমার দাদা একজন আইপিএস পুলিশ অফিসার। হ্যাঁ, তোর মুখেই তো শুনেছিলাম, কিন্তু কোনোদিনও দেখিনি। সেই সুযোগ আর নেই অনা। দাদা ভাই আর কখনো আসবে না। কেন? কি হয়েছে তোর দাদার? দাদা আর নেই অনা। 6 মাস আগেই। এমা, কিভাবে? ড্রাগ স্মাগলিং ও নারী পাচারকারী এক কেসে ইনভলভ ছিল দাদা ভাই। এই ষড়যন্ত্রের পিছনে কারা ছিল সেই তদন্ত করতে গিয়ে দাদা ভাইয়ের মৃত্যুর পর কেসটা অফিসিয়ালি ভাবে আমাদের কাছে আসে। যদিও প্রথম থেকেই আমি আর বিক্রম এই কেসে ইনভলভড হয়েছিলাম। কিছু জানতে পারলি কারা এর পেছনে রয়েছে? হ্যাঁ, তবে সেভাবে কোনো প্রমাণ না থাকায় উপযুক্ত শাস্তি দিতে পারছি না, আর সেই কারণেই তোকে এখানে ডেকেছি আমি। তোর শ্বশুর মিস্টার মানিক দত্ত এবং তোর স্বামী শুভ্র এই কর্মকাণ্ডের সাথে যুক্ত, তোর বাবাও। শুধু তাই নয়, আমাদের সেই বন্ধু মীনাক্ষীও যুক্ত। দাদার ডায়েরিতে শেষ পাতায় যা লেখা ছিল সেটা থেকে যা জানতে পেরেছি সেটা হলো যে ওই দত্ত বাড়িতে যেখানে শুভ্রর অফিস আছে সেখানেই কোনো না কোনো প্রমাণ পাওয়া যাবে। তাই তুই যদি কোনোভাবে সাহায্য করতে পারিস তাহলে। হ্যাঁ, কিন্তু কিন্তু কি অনা? তোর দাদার নাম কি রাজদীপ? আমতা আমতা করে জিজ্ঞাসা করলো অনা। হ্যাঁ, কিন্তু তুই কি করে জানলি? এরপর সমস্ত ঘটনা অনা খুলে বলল পৃথাকে। সবকিছু শুনে পৃথা চমকে উঠে প্রশ্ন করলো, সত্যি বলছিস? দাদাভাই এসেছিল তোর কাছে? হ্যাঁ, আমি এটা আন্দাজ করতে পেরেছিলাম যে দাদার জীবনে কেউ এসেছে, কিন্তু সেটা যে তুই তা জানা ছিল না। তবে যাই বল না কেন, দাদা ভাই তোকে খুব ভালোবাসতো। না না, বাস্তব বললে ভুল হবে, এখনো ভালোবাসে। আমিও। কিছুক্ষণ পর পৃথা জিজ্ঞাসা করলো, আচ্ছা তুই যে রিভু নামক ছেলের কথা বলছিস, সে এ নয় তো? বলে নিজের মোবাইল বের করে একটা ছবি বের করে দেখালো পৃথা। ছবিটা দেখে হ্যাঁ সূচক ভঙ্গিমায় মাথা নাড়ালো অনা। তুই চিনিস রিভুকে? হ্যাঁ, খুব ভালো করে। আসলে দাদাভাই শুভ্র এবং রিভু একই কলেজের ব্যাচমেট। সেই সূত্রে বাড়িতে প্রায়ই আসা যাওয়া হতো দুজনে। রিভুর প্রতি আমার বরাবরই একটা দুর্বলতা ছিল, তবে যখন জানলাম যে মীনাক্ষী রিভুকে ভালোবাসে তখন আমি দুজনের মাঝখান থেকে সরে আসার সিদ্ধান্ত নিই। এই ব্যাপারটা দাদাভাইয়ের কাছে বেশি দিন গোপন ছিল না, কিন্তু দাদাভাই কিছু আন্দাজ করতে পেরেছিল, তাই বারবার বলতো যে আমি নাকি ভুল সিদ্ধান্ত নিয়েছি। কেন বলতো আজও জানতে পারলাম না। আর বিক্রম? ও বোধহয় আর বেঁচে নেই অনা। কেন? ওর কি হয়েছে পৃথা? ওর সাথে আর কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না হয়তো। না, এরম ভাবে বলিস না পৃথা, হয়তো কাজে ব্যস্ত তাই। না রে, আমাদের কাজ খুবই বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ, তাই বাঁচার আশা প্রায় নেই বললেই চলে। আর 3 মাস আগেই একটা গাড়ি দুর্ঘটনায় অর্ক মারা যায়।
কোনোভাবে অর্ক এসবের ব্যাপারে কিছু জানতে পেরে গিয়েছিল, তাই। ইস, আর রুকমা কেমন আছে? আপাতত বাপের বাড়িতে আছে, 2 বছরের একটা বাচ্চা ছেলে আছে। মনটা বড্ড ভারী হয়ে গেল রে। কিছু লোভী মানুষের জন্য একে একে কতগুলো জীবন ধ্বংস হয়ে গেছে, কিন্তু আজ আমি যাব ওই ঘরে। আজ যাবি তুই? হ্যাঁ, আমিও যাব তোর সাথে। কিন্তু তুই কি করে? সে চিন্তা তুই করিস না অনা। আমি আজ রাত ঠিক 1:30 নাগাদ তোর বাড়িতে পৌঁছে যাব। পিছনের দরজায় দাঁড়িয়ে থাকিস, ওখান থেকেই বাড়ির ভেতর যাব। তৈরি থাকিস। দাদা ভাই বিক্রম আর অর্কর জীবনের মূল্য দিতেই হবে। হ্যাঁ, এখন আসি, না হলে আবার সন্দেহ বাড়বে। হ্যাঁ, তুই যা, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। আসি বলে সেখান থেকে চলে গেল অনা। রাস্তায় বেশ জ্যাম হওয়ায় বাড়ি পৌঁছতে প্রায় 7টা বাজলো ওনার। এদিকে মীরা দেবী বাড়িতে বৌমা না থাকায় আবার নিজের চণ্ডাল রূপ ধারণ করে নিয়েছেন। ওনাকে দেখে মীরা দেবী তো রেগে গিয়ে জিজ্ঞাসা করলেন, তা কোথায় যাওয়া হয়েছিল শুনি? বলতে পারবো না। তোমার কাছ থেকে এই উত্তরটাই আশা করেছিলাম। এদিকে মীনাক্ষীকে দেখো, নিজের দায়িত্বে বাড়ি সামলাচ্ছে, আর তুমি? আর কথা না বাড়িয়ে সোজা নিজের ঘরে চলে গেল অনা। শুনছিলেন গল্প বিশ্বাসঘাত 3য় পর্ব। আগামীকাল ঠিক রাত 9টায় আমরা নিয়ে আসবো বিশ্বাসঘাত গল্পের 3য় এবং অন্তিম পর্ব। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।